সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, শেষ পর্যন্ত পিছিয়েই গেল রাকসু নির্বাচন পেছানোর দাবি করা ছাত্রদল সমর্থিত প্যানেল এই সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছে, আর ছাত্র শিবির সমর্থিত প্যানেল এর প্রতিবাদ জানিয়েছে। দ্বিতীয়বারের মতো পেছানোর পর প্রশ্ন উঠছে, আদৌ রাকসু নির্বাচন হবে তো? এসব বিষয় সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এবং সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। আপনাদের দুজনকে এই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সোহরাব হাসান, আপনার কাছে প্রথমে আসতে চাই যে দুটি নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন তো হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রাকসু নির্বাচনটা এর আগেও 2 দিন পেছানো হয়েছিল, আজকে আবার হঠাৎ করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিলেন যে নির্বাচনটি 16ই অক্টোবর পর্যন্ত পেছানো হলো। তো কি মনে হয় যে এর সাথে কিন্তু কিছু বিষয় আছে, যে ওখানে আবার শিক্ষক কর্মচারীদের আন্দোলন চলছে, শাটডাউন চলছে, যদিও তারা বলেছিলেন যে নির্বাচন এর আওতা মুক্ত থাকবে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে এই কর্মকর্তা কর্মচারীদের তারা আদৌ নির্বাচনের কাজে লাগাতে পারবেন কিনা সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারছেন না, এই জন্যই তারা পিছাচ্ছেন। কিন্তু আজকে দুপুরেই কিন্তু আবার ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন পেছানোর জন্য একটা দাবি করেছিল। এখন সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয়? সবকিছু মনে হয় আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোনো কাজ করতে পারি না। এটি ডাকসুর ক্ষেত্রে, জাকসুর ক্ষেত্রে এবং সর্বশেষ রাকসুর নির্বাচনই স্থগিত হয়ে গেল। মানে নির্বাচনটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অভিপ্রায়, তাদের নেতৃত্ব গঠন করা। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সিদ্ধান্ত নেবে কেন যে কারণে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হবে, উপাচার্য অবরুদ্ধ হবেন এবং লাঞ্ছিত হবেন। এটি তো ন্যাক্কারজনক ঘটনা যে একজন শিক্ষক শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হওয়া, আবার কর্মীদের মধ্যে, শিক্ষকদের মধ্যেও হাতাহাতির ঘটনা ঘটেছে। মানে আমরা সভ্য দেশে আছি, সভ্য দুনিয়ায় আছি, সভ্য সমাজে আছি, থাকলে তো এইসব ঘটনা ঘটার কথা না। পোষ্য কোটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে। 24শে জুলাই, 24শের গণ অভ্যুত্থানের পর কেন পোষ্য কোটা নিয়ে এই বিতর্ক, বা পোষ্য কোটা থাকবে কেন? পোষ্য কোটা মানে হচ্ছে শিক্ষক এবং কর্মীদের সন্তানদের বা পোষ্যদের বিশেষ সুবিধা দেওয়া। এটা কি প্রয়োজন? সাধারণত পৃথিবীর অনেক দেশেই, সব দেশেই প্রায় কম বেশি কোটা থাকে। সেটা হলো সমাজের পশ্চাৎপদ শ্রেণীর, যারা পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত, সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, তাদের জন্যে। কিন্তু এটা সমাজের সুবিধাভোগী শ্রেণী কেন এই সুবিধাটা নেবেন? এক সময় আমরা দেখতাম যে ব্রিটিশ আমল থেকে যে রেলওয়ে যারা কাজ করেন, রেলওয়ে যারা চাকরি করেন, তার সন্তানরাও সেই চাকরি পান। এক্ষেত্রে অন্য কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। আমরা সেই ঔপনিবেশিক ধারা কেন বহন করব? এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, আমি মনে করি যে সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত থাকা উচিত। শুধু একটি বিশ্ববিদ্যালয়ে, ওই বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট হয়েছে বা বিক্ষোভ হয়েছে, এ কারণে অবরুদ্ধ হয়েছে, এ কারণে সেখানে স্থগিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এটি এর আগে হয়েছে, জাহাঙ্গীরনগরে হয়েছে। আমি মনে করি এটা একটা নীতিমালা থাকা দরকার, এবং যেখানে ন্যায্যতা থাকবে। হ্যাঁ, হতে পারে যে অন্যভাবেও তো শিক্ষক বা কর্মীদের তাদের এই যে মেধার যে প্রতিযোগিতা, সেখানে বাধা না দিয়ে অন্যভাবে তাদের সুবিধা দেওয়া যেতে পারে। কিন্তু নির্বাচনটার ভবিষ্যৎ আপনি আচ্ছা, আমি বলছি যে এই নির্বাচনটা তো স্থগিত হয়ে গেল এই ঘটনার কারণে, অঘটনের কারণে। অঘটনটা যদি না ঘটতো তাহলে তো এটা হতো না। এখন যে প্রশ্নটা আসছে যে এক পক্ষ উচ্ছ্বাস প্রকাশ করেছে, আরেক পক্ষ বিক্ষুব্ধ হয়েছে, মানে এটাও তো হওয়ার কথা না। মানে আমরা কোনো কাজে কি একসঙ্গে করতে পারবো না? এবং রাজনৈতিক দলগুলো দেখেন যে জুলাই সনদ নিয়ে মাসের পর মাস বৈঠক হলো, বৈঠকে একমত হতে পারছে না। একটা নির্বাচন, তো নির্বাচনের পর দেশ পরিচালনা কিভাবে হবে সেটি তো অনেক পরের কথা। আমরা 4টি ভালো নির্বাচন করেছি, কিন্তু অনেক খারাপ নির্বাচনের মধ্যেও সেই 4টি ভালো সংসদ পাইনি।
সুতরাং আগামী নির্বাচনের পর ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা, তারপর কী ধরনের সংসদ পাবো, কী ধরনের সরকার পাবো, এই ভয় তো আছেই। যারা মনে করে যে তারা হয়তো ক্ষমতায় যেতে পারবেন না, সুতরাং তারা একটা সুরক্ষা চান। এই যে ভীতি, গণতন্ত্র ভীতি থাকার কথা না। গণতন্ত্র হচ্ছে পছন্দসই, মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ যে সরকার যাদের বেছে নেয় তারা সরকার গঠন করবে। আর সরকার গঠন করার অর্থ না যে অন্যদের প্রত্যাখ্যান করেছে। আমাদের একটা ভাষা দেখবেন যে ক্ষমতাসীন সবসময় বলে যে জনগণ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এটা প্রত্যাখ্যানের বিষয় না। জনগণ দুজনের মধ্যে উত্তমকে বেছে নিয়েছে, এবং আজকে যাকে বেছে নিয়েছে কালকে তাকে বাতিল করে দিয়েছে, পরিত্যাগ করেছে। আবার যাকে বেছে নেয়নি তাকে গ্রহণ করেছে। এটি হচ্ছে গণতন্ত্রের নিয়ম। আপনি পৃথিবীর সব দেশেই, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতে পারলেন না, কিন্তু আবার এক মেয়াদ পরে হয়েছে। কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব এত অধৈর্য, এত অসহিষ্ণু, এবং তারা নিজের স্বার্থ সংকীর্ণ এবং ব্যক্তির স্বার্থ ছাড়া কিছু দেখেন না। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটল, এর প্রতিকার কি? এখন শিক্ষকরা ক্ষুব্ধ, শিক্ষকরা ধর্মঘটে আছেন, কর্মীরা ধর্মঘটে আছেন। তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী, যারা হলে থাকেন, তাদের কি হবে? এখন যদি দৈনন্দিন যে তাদের প্রয়োজন, সেটা যদি তাদের বাড়ি ফিরে যেতে হবে, এবং এই বাড়ি ফিরে যাওয়া, এটা তো আমরা এরশাদ আমলে দেখেছি, এবং বিগত সরকারের আমলেও আন্দোলন সংগ্রামের সময় দেখেছি, সেটা আবার ফিরে আসলো। মানে আমরা একটি বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলবে এটা করতে পারছি না। এর আগে যেন দেখেন যে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কত মাস বন্ধ ছিল, প্রায় 6 মাস। মানে এক ধরনের আমাদের অদক্ষতার সাথে অসততার সাথে মানে নির্বুদ্ধিতা, এই সবগুলো মিলে যে পরিস্থিতি তৈরি করে বাংলাদেশে আমরা সেই পরিস্থিতিতে আছি। জি, ধন্যবাদ। মোহাম্মদ রাশেদ খান, আপনি তো ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রাজনীতিবিদ, তো আপনার অভিজ্ঞতা থেকে, এবং আপনি ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিলেন 2019-এ, তো আপনার কি মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভবিষ্যৎ কি দেখছেন? নির্বাচন ফলাফলের কথা জানতে চাচ্ছি না, নির্বাচনের ভবিষ্যৎ জানতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। ভাই চমৎকার বলেছেন। দেখেন, আপনি শুরুতে ভাইকে যে প্রশ্ন করেছিলেন, আমি একটু ক্লিয়ারেন্স দিই। সেটা হলো যে ছাত্রদল সমর্থিত প্যানেল না, সেখানে আমাদের ছাত্র অধিকার পরিষদ এবং আরও কয়েকটি স্বতন্ত্র প্যানেল, বাম প্রগতিশীল, তারা মূলত স্বাগত জানিয়েছে। না, তারা মূলত এই নির্বাচনটা পেছানোর দাবি করেছে। কারণটা কি? কারণটা হলো আমাদের যে ভিপি প্রার্থী আছে ছাত্র অধিকার পরিষদের মেহেদি, ও কিছুদিন আগে ভিপি নূরকে দেখতে এসেছিল, এবং তখন আমাকে বলল যে ভাই, যখন নির্বাচনটা দিয়েছে এই সময় তো বন্ধ ক্যাম্পাস, এখন বন্ধ ক্যাম্পাসে শিক্ষার্থীরা থাকবে না, ভোট দিতে পারবে না, তাই না? তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে? তাই বললাম তাহলে তোমরা কথা বলো। আমার সাথে এটা আলোচনা হয়েছে সপ্তাহখানেক আগে। তো আজকে দেখলাম যে তারা প্রেস ব্রিফিং করেছে এবং তারা জানিয়েছে নির্বাচন পেছানোর জন্য, এবং এটা তারা আগেই কিন্তু শিক্ষকদেরকে নানান ফরম্যাটে কিন্তু জানিয়েছে। তো শিক্ষকরা আসলে এটাকে গুরুত্ব দেয়নি। দেখেন, একটা যদি অ্যানালাইসিস করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বলা হয় যে শিবিরের এক ধরনের ঘাঁটি বলা হয়, যেটা আমরা সবাই জানি। তো কতটুকু ঘাঁটি সেটা আমি জানি না, বাট বলা হয়। তো সেখানে কিন্তু শিবিরের একটা নির্দিষ্ট ভোট আছে, এবং আপনি জানেন যে এই ধরনের ছাত্র সংগঠন যারা থাকে তারা কিন্তু কখনো ভোট মিস করে না। ও কিন্তু ভোট দেওয়ার জন্য হলে থাকবে, বা পাশে যে ম্যাচ রয়েছে ম্যাচে থাকবে। আর যারা সাধারণ শিক্ষার্থী, যারা অন্যদেরকে ভোট দিতে চায়, তারা কিন্তু ওই যে বাসায় চলে গেছে, গাড়ি ভাড়া খরচ করে আবার আসতে হবে, ক্যাম্পাসে এই হল বন্ধ থাকলে খাবারের প্রবলেম। তো এই চিন্তার জায়গা থেকে তারা মনে করেছে যে নির্বাচন পেছানোর দাবি জানায়, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌক্তিক মনে করেছে যে নির্বাচনটা এই সময় হওয়া উচিত না, তারা এখন নির্বাচন পিছিয়ে দিয়েছে। এইটাতে আমি মনে করি যে শিবিরের মনোক্ষুব্ধ হওয়ার কিছু নাই, আবার ছাত্রদলের তাদের আনন্দ প্রকাশের কিছু নাই। যৌক্তিক দাবি, এই দাবির প্রতি শিবিরের সংহতি থাকা উচিত। অন্যথায় কিন্তু শিবির তারা কিন্তু ভোটে এক ধরনের অন্যরকম চিত্র আসতে পারে। জাস্ট আমি আসবে কিনা জানি না, কিন্তু শিক্ষার্থীরাও চায়, যারা আসলে ডাকসু নির্বাচনে ভোট দিতে দুঃখিত ডাকসু নির্বাচনে, তারাও চায় যে খোলা ক্যাম্পাসে নির্বাচনটা হোক, তাদের দাবিও আছে। এবং এই যে তারা প্রচারণা করছে, আমি যতটুকু মিডিয়াতে দেখলাম
যে তারা হলে যাচ্ছে, শিক্ষার্থীদের পাচ্ছে না, তো কার কাছে যাবে? ডিপার্টমেন্ট বন্ধ, ক্লাস বন্ধ, এই সময় কি হয় নাকি এটা? তো যাই হোক, আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন, আমি 19 সালে ডাকসু নির্বাচন করেছি এবং আমি 19 সালে জিএস নির্বাচিত হয়েছিলাম, নুরুল হক নূর ভিপি নির্বাচিত হয়েছিল। কিন্তু আমাদের 11টি পদে নির্বাচিত হলেও মাত্র 2টা পদ ঘোষণা করে। আওয়ামী লীগের সময় কি হয়েছে আপনি জানেন। বিএনপির ক্ষেত্রেও যেটি হয়েছে যে জাতীয় নির্বাচনে তারা ভালো করেছে, তারপরে মাত্র 6টি আসনে তারা ঘোষণা করে। তো আমি কিন্তু এই অভ্যুত্থানের পরে আমি কিন্তু অভিযোগ দাখিল করি। এর কারণটা কি? এর কারণটা ওই নির্বাচনের পরে কিন্তু একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল এবং আপনি বিশ্বাস করবেন কি জানি না, একমাত্র প্রার্থী হিসেবে আমি অভিযোগ দিয়েছিলাম, একমাত্র, আর কেউ দেয়নি। আর আমার আত্মবিশ্বাস ছিল যে যারা নূরকে ভোট দিবে আমাকে কেন দিবে না, আবার আমাকে ভোট দিবে নূরকে কেন দিবে না। তারা তো ব্যক্তি নূরকে ভোট দেয়নি বা ব্যক্তি রাশেদকে দেয়নি, তারা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্যানেলকে, যারা শিক্ষার্থীদের দাবি আদায় করতে গিয়ে জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছে। দেখেন, এইবারও আমার এক ধরনের চিন্তা ছিল যে আমরা যেহেতু এই সময় আন্দোলন করেছি, আমাদেরকে শিক্ষার্থীরা ভোট দিয়েছে, আমি ভেবেছিলাম যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে হয়তো শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিবে। কিন্তু আমরা দেখলাম যে উল্টো চিত্র। আমি অনেকটা হতবাক হয়েছি। এর পিছনে অনেকগুলো কারণ হচ্ছে। কারণটা হলো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। এই যে শিক্ষার্থীরা মনে করছে কাকে ভোট দেব, তো ভোটটা তো ভাগ হয়ে গেছে। মনে করেন যে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম, তারা সব মিলে 12,000 ভোট, কথার কথা। এই 12,000 ভোটের মধ্যে আপনার প্রার্থী 4 জন, তাহলে ভাগ হয়ে গেল না 3,000 করে? তো এই কারণে কিন্তু তারা জিততে পারেনি। আর আমরা ওই সময় কিন্তু ভাগ হইনি, আমরা এক ছিলাম। তো এই ভুল আছে। দ্বিতীয়ত বাক্সাস ছাত্র সংগঠন আপনি দেখবেন, সেখানে কিন্তু আপনার 3 জন এজিএস ক্যান্ডিডেট, একই ছাত্র সংগঠন 3 জন এজিএস ক্যান্ডিডেট, ভোটটা ভাগ হয়ে গেছে। এরপরে দেখেন এনসিপির একজন নেতা, তাকে আবার আপনার জিএস ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে শিবিরের সাবেক একজন নেতা। আপনি কল্পনা করতে পারছেন খেলা কোন লেভেল থেকে হয়েছে? আবার এজিএস 3 জন প্রার্থী হলো, এর পিছনে একটি ছাত্র সংগঠনের হাত আছে। মানে তারা চেয়েছে যে মানে এদেরকে বিচ্ছিন্ন করে ফেলাবো, কারণ এরা যদি একসাথে থাকে তো সেক্ষেত্রে তো আমরা পাশ করতে পারবো না। মানে এই ধরনের অপরাজনীতি হয়েছে। দ্বিতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়েলফেয়ার রাজনীতি হয়েছে। কিভাবে? জামাত শিবিরের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা কিন্তু বৃত্তি দিয়ে থাকে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু গরিব ঘরের সন্তান, অনেকটা মধ্যবিত্ত, নিম্নবিত্ত। এদের যদি প্রতি মাসে ইসলামী ব্যাংক থেকে আপনি 2,000 করে বৃত্তি দেন, কি করবে বলেন? ভোট কোথায় দিবে? ভোটকে আপনাকে দিবে? আপনি যত বড় জেল জুলুম খাটা নেতা হন না কেন, এটা তো হয়নি। আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনয় মোল্লা, তার থেকে তো নিপীড়িত ছাত্র নেতা একজনও ছিল না। সে 4 বার জেল খেটেছে। 6 মাস সে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গঠন করতে গিয়েছিল, যে কারণে তাকে অ্যারেস্ট করে তাকে কিন্তু কন্ডেম সেলে রেখেছে। তাকে শিক্ষার্থীরা ভোট দেয়নি। ভোট দিয়েছে কাদেরকে? ওই যে বৃত্তি দিতে পেরেছে, হলে হলে পানির ফিল্টার দিয়েছে, রমজানের সময় রোমে রোমে সেহরি ইফতার পৌঁছে দিয়েছে, কোরবানির সময় রোমে রোমে মাংস পৌঁছে দিয়েছে। তো এই কাজগুলো তো ভাই আমি পারতেছি না, আমার তো টাকা নাই। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউজ পরিমাণ সেখানে কিন্তু মানি পাওয়ার ব্যবহার করা হয়েছে। এটাকে আপনি পজিটিভভাবে যদি বলেন, এটা হবে ওয়েলফেয়ার পলিটিক্স। কিন্তু এই ওয়েলফেয়ারের দায়িত্ব কার? বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এখন একটি ছাত্র সংগঠন যদি আপনার ঠান্ডা পানি খাওয়ার জন্য ফিল্টার দেয়, তারপরে আপনার রুমে রুমে খাবার পৌঁছে দেয়, এরপরে আপনার বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা দেয়, মনে করেন একজন শিক্ষার্থীর বাবা ক্যান্সারে আক্রান্ত, হ্যাঁ শিবিরের পক্ষ থেকে ওই ছাত্রের বাবাকে 5 লাখ টাকা দেওয়া হয়েছে, পুরো হলে তো ছড়িয়ে পড়েছে যে এই ছাত্র সংগঠন এই ভালো কাজগুলো করে। কিন্তু এগুলো করার উদ্দেশ্য কি? ভোট। কিন্তু এই ওয়েলফেয়ার পলিটিক্স বলেন বা ওয়েলফেয়ার রাষ্ট্র গঠন করার দায়িত্ব সরকারের, আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব শিক্ষার্থীদের বিপদ আপদে পাশে দাঁড়ানো। তার মানে এই যে টাকার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে বা ওয়েলফেয়ারের মাধ্যমে রাজনীতি, এটাকে আপনি কি বলবেন? এখন এই রাজনীতি কি সবাই করতে পারবে? দেখেন, যখন ভাইরা, কিন্তু যারা ওয়েলফেয়ারের রাজনীতি করছে তাদের সমস্যা কোথায়? তারা তো ওয়েলফেয়ার করছে। ওয়েলফেয়ার করার দায়িত্ব কার? বিশ্ববিদ্যালয় প্রশাসনের, সেটা ঠিক আছে, কিন্তু কেউ যদি স্বপ্রণোদিত হয়ে করতে চায়, সমস্যা কোথায়? সমস্যা তো আছে। সমস্যা যে আমি বললাম যে বিনিয়ামিন মোল্লা হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে 1 2 3 4 হাসিনা তুই গদি স্যার, এবং এই স্বৈরাচার পতনের জন্য ভূমিকা রেখেছে। সে তো সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আমি জাস্ট একজনের কথা বললাম, প্লাস ছাত্রদলের যারা ছিল, তো এরা তো পরিচিত ব্যক্তিত্ব। প্লাস এই যে আপনার আব্দুল কাদের, সে 9 দফার ঘোষক, তাই না? তার নামে তো প্রত্যেকটা পত্রিকায় গিয়েছে। তার জীবনের ঝুঁকি তো সব থেকে বেশি ছিল, তাকে পাইলে তো গুম করে ফেলে। তো ভাই কি বলেন? সেই ছেলে ভিপি হইতে পারে নাই, তার মানে আপনি কি বলেন? ও তো টাকা খরচ করতে পারেনি, অন্যরা পেরেছে। তো এইখানে সমস্যা কোথায় আপনি তো বুঝতেছেন
যে ছেলে জেল জুলুম নিপীড়ন নির্যাতনের শিকার হলো, এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিল, সে তো ভিপি হইতে পারলো না। ভিপি কে হইতে পারলো? দেখেন এখন এই মুহূর্তে যিনি জিএস হয়েছেন তাকে আপনারা আমরা কেউ চিনতাম, কিন্তু কাদেরকে কিন্তু পুরো বাংলাদেশ চিনে। সে কিন্তু ভিপি হইতে পারে নাই। কেন পারে নাই? কারণ কাদের ওই ধরনের টাকা খরচ করতে পারেনি, তার সক্ষমতা নাই, তার সংগঠনের ফান্ড নাই। তার মানে এই যে ক্যাম্পাসগুলোতে যে নির্বাচনটা হচ্ছে, এটা যারা জিততেছে শুধুমাত্র ওয়েলফেয়ার মেকানিজমের মাধ্যমে জিততেছে, জনপ্রিয়তার মাধ্যমে জিততেছে এটা না। জনপ্রিয়তা তো ইয়ামিনের থেকে বেশি আর কার আছে আমি জানি না। মানে ইয়ামিন তো জেল জুলুম নিপীড়ন এবং সব থেকে পরিচিত, সে তো জিততে পারে নাই। আবার কাদের জনপ্রিয়তা কম আমি বলছি না। আবার এই যে আবু বাকের মজুমদার 6 জন আপনার হয়েছিল না সমন্বয়ক, তো এই ছেলে কেন জিততে পারলো না? কেন পারলো না? কারণ ওর টাকা নাই, খরচ করতে পারে নাই। তো এইটা তো আপনাকে এই বাস্তবতা মানতে হবে। এটাকে হয়তো মানে শিবিরের বন্ধুরা, জামাতের বন্ধুরা আমাদের উপর ক্ষুব্ধ হইতে পারে, কিন্তু এইভাবে পলিটিক্স হয় না। একটা ওয়েলফেয়ার মানে কল্যাণ রাষ্ট্রের উদাহরণ আর এই দলগত কল্যাণ করা, এটা কিন্তু ভাই এক না। এটা বুঝতে হবে। যদি এই ধরনের মানি পাওয়ার আপনি ব্যবহার করেন, তাহলে এই দেশের রাজনীতি দাঁড়াবে না কখনো। টাকার যে যত টাকা খরচ করতে পারবে সে যত নির্বাচনে ভালো করবে। তো এই রাজনীতি আমরা চাই না। এখন আপনি বলছেন সংস্কারের কথা, পরিবর্তনের কথা, এটা কি পরিবর্তন? যে আমার টাকা নেই, আমি খরচ করতে পারবো না, আমি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, জেল জুলুম নিপীড়নের শিকার হয়েছি, আমি নির্বাচিত হইতে পারলাম না। তো এই ধরনের পরিবর্তন আমরা চাই না। আমরা চাই কাঙ্ক্ষিত পরিবর্তন, প্রকৃত পরিবর্তন। রাশেদ, আমি আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম কিন্তু সেটির উত্তর পাইনি। রাকসু নির্বাচনের ভবিষ্যৎ কি? দেখেন, আমি মনে হয় আপনাকে সঠিক উত্তরটা দিতে পেরেছি। আমি বললাম যে নির্বাচনটা এই কারণে পিছিয়েছে, বাট নির্বাচনটা হবে। নির্বাচনটা না হলে যারা আজকে বলেছে যে নির্বাচনটা পিছিয়ে দেন, তারা কিন্তু এই পূজার কারণে এটা দাবি জানিয়েছে। এরাই কিন্তু আবার আন্দোলন করবে না। শুধুমাত্র ফ্যাক্টর কিন্তু এই জায়গায় আটকে নাই। আরেকটা ফ্যাক্টর কিন্তু আছে যে শিক্ষক কর্মচারীদের আন্দোলন যেটা চলছে, কমপ্লিট শাটডাউন, সেটি নিয়ে তো শিক্ষার্থী এবং শিক্ষকরা মুখোমুখি। সেটিও তো আপনার বিবেচনায় আনতে হবে। দেখেন, এই বাংলাদেশে কি আসলে এখন কোটার বন্দোবস্ত রাখার কোনো ধরনের বাস্তবতা আছে? না, সেটি বলছি না আমি, এই জন্য হচ্ছে সেটি বলছি না, কিন্তু যেটি হচ্ছে সেটি বলতেছি। অবস্থান আমি সেটাই বলি। আমি একটু শেষ করি। সেটা হলো যে এই বাংলাদেশে এখন আর কোটার প্রয়োজন নাই। এখন শিক্ষকরা বা যারা কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য কোটা, এটা আমার কাছে বাস্তবসম্মত মনে হয় না। এটা বাস্তবসম্মত হওয়ার কোনো সুযোগই নাই। বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর যারা রয়েছে তাদের সন্তানদের জন্য লেস প্রিভিলেজডরা কোটার আওতায় থাকতে পারে, তারা তো প্রিভিলেজড। জি, বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে তারা তো প্রিভিলেজড। বিশ্ববিদ্যালয়ে যারা চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারী বলা হয়, তারা যদি তাদের সন্তানদের জন্য একটা পোর্শন রাখতে পারে, কারণ তারা কিন্তু খুব বেশি বেতন পায় না, সুযোগ সুবিধা নাই, তাদেরকে একটু অগ্রসর করার জন্য। কিন্তু যারা আসলে প্রথম দ্বিতীয় আবার তৃতীয় শ্রেণীর, তাদের জন্য কিছুটা থাকতে পারে, তবে চতুর্থের জন্য একটু বেশি, তৃতীয়র জন্য কম, এরকম হারে। কিন্তু আপনি শিক্ষকদের সন্তানদের জন্য কোটা রাখবেন, এটা তো আসলে গ্রহণযোগ্য না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে কি, তার সন্তানটা কিন্তু ওই কৃষক, শ্রমিক বা অন্যান্য যারা খেটে খাওয়া মানুষের সন্তান, তার থেকে বেশি সুবিধা পেয়ে থাকে, তাই না? ভালো স্কুলে পড়ে, বাবা শিক্ষক, তাকে টেক কেয়ার করতে পারে। সুতরাং কোটা আসলে গ্রহণযোগ্য। আর দেখেন, এই কোটার কারণে কি না হয়ে গেল, হাসিনার পতন হয়ে গেল। সুতরাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা মানবে না। তো ঢাকা বিশ্ববিদ্যালয় তো বাতিল হয়েছে আমি যতটুকু জানি, তাই না? তো আমার মনে হয় যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে এই কোটা শিক্ষকদের উচিত হবে উঠানোর জন্য মানববন্ধন করা। এতে করে যেটি হবে যে শিক্ষকদের প্রতি এক ধরনের আস্থার জায়গাটা তৈরি হবে। এখন শিক্ষকরা কেন কোটাছে? আমার মনে হয় যে সবাই চায় না, সবাই চায় না, একটি পোর্শন চায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ঘটনা ঘটলো, দেখেন বলা হচ্ছে যে একজন ছাত্র শিক্ষকের দাড়ি ধরেছে। মূলত আমার কাছে বিষয়টা এরকম হয়নি, মনে হয়নি। আমি আরেকটা ভিডিও দেখলাম যে কয়েকজন শিক্ষক কর্মচারী মিলে, সেখানে শিক্ষক ছিল কি জানি না, বাট কর্মচারী ছিল, তারা দেখলাম ওই ছাত্রকে ব্যাপকভাবে মারতেছে, মানে ধাক্কা দিতেছে। তো হয়তো এই ধাক্কাধাক্কির একটা মধ্যে হয়তো একটা ঘটনা ঘটতে পারে, বাট উভয় পক্ষের দোষ আছে। মানে শুধুমাত্র যে ছাত্ররা দোষ করেছে আমি সেটি বলবো না, ওইখানে কর্মচারীরাও দোষ করেছে। এবং ধাক্কাধাক্কির একটা পর্যায়ে হয়তো এক ধরনের ধস্তাধস্তি হয়েছে, সমস্যা হয়েছে, বাট ইচ্ছাকৃতভাবে একজন শিক্ষকের দাঁড়িয়ে ধরে টানছে, এটা আমার কাছে মনে হয় না। জাস্ট ধাক্কাধাক্কি হয়েছে, এটা সত্য। তারপর শিক্ষকের সাথে ধাক্কাধাক্কি তো দূরের কথা, দেখেন কথা কাটাকাটিই তো হওয়ার কথা না, এটা উচিত না। আমাদের সময় উঁচু গলায় তো কথা কাটাকাটি হওয়ার কথা। কেন হলো? এ ধরনের পরিবেশ কারা তৈরি করলো? শিক্ষকদের দায় নিতে হবে। এখন কিসের প্রশ্নকোটা,
কেন দরকার, কি কারণে দরকার? আমাদের দেশে মানে 1 বছর আগে অভ্যুত্থান হয়ে গেল, এখন আবার এই কোটা নিয়ে বাড়াবাড়ি, এটা তো হইতে পারে না। এই কোটা সবার আগে বিলুপ্ত করতে হবে, শুধুমাত্র যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা প্রতিবন্ধী, তাদের জন্য কোটা রাখা যেতে পারে। আপনার কথা বুঝতে পেরেছি। তো আমি আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাই, আমি সোহরাব হাসানের কাছে একটু পরে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচন, তো এই দুই নির্বাচনে আপনাদের দলের কিন্তু 2019-এ যে ডাকসু নির্বাচন হয়েছিল সেখানে আপনার দলের সভাপতি তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন, আপনিও বললেন একটু আগে। তো সেই আপনাদের সেই ফলাফলকে যদি আমি মাথায় রেখে বলি যে এইবার আপনারা ভালো করতে পারলেন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগরে? দেখেন, ছাত্র দলের মতন সংগঠন তারাও দেখেন একটি পদেও জিততে পারেনি। একটি হল থেকে আমাদের একজন জিএস নির্বাচিত হয়েছে। আর বিশেষ করে আমরা যেভাবে সংগ্রামটা করে এসেছি, দেখেন হাসিনার আমলে 7-8 বছর আমাদের অর্থনৈতিক ভিত্তি কিন্তু অন্য ছাত্র সংগঠনের মতো না, যেটা শিবির যে কাজটা করেছে। হ্যাঁ, বলেছি। তো সেই জায়গা থেকে আমাদের আসলে ভালো করার মতন বাস্তবতা ছিল না, এটা আমি স্বীকার করি। সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা সমস্যা হয়ে গেছে। জাহাঙ্গীরনগরে আমাদের 5 জন সেখানে নির্বাচিত হয়েছে। বুঝতে পেরেছি। তো আজকে আবার ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র দলের যেটি প্যানেল ছিল তারা কিছু অভিযোগ করেছে সংবাদ সম্মেলন করে, যেমন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, পোলিং এজেন্ট নিয়োগে অস্বচ্ছতা, নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনা হয়েছে। আপনার কি মনে হয় এগুলো কোনো সত্যতা আছে ডাকসু নির্বাচনে? দেখেন, ডাকসু নির্বাচনে বেশ কিছু নেতিবাচক ঘটনা ঘটেছে। যেমন ছাত্র দলের যে প্রার্থী ছিলেন তার বিরুদ্ধে সকালবেলা বাংলাদেশের একটি গ্রহণযোগ্য পত্রিকায় নিউজ করা হলো যে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। এরপরে অনেকগুলো টেলিভিশনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো। এই সকাল থেকে দুপুর পর্যন্ত চললো। এই সময় কিন্তু তার ভোট কমে গেছে। মানে একদিনে শিক্ষার্থীরা ভাবলো, কিরে এ তো ভালো না, ওরে ভোট দিল না। এই একটা ব্যাপার, মানে এই যে মিডিয়াতে ভ্রান্তিমূলক সংবাদ। দ্বিতীয়ত, নানান ধরনের গুজব কিন্তু কাজ করেছে, এবং বিশেষ করে বিএনপির তৃণমূলের কিছু আচরণে কিন্তু আপনার মানে যারা সাধারণ মানুষ বা শিক্ষার্থীরা তারা বেশ হতাশ। সেই হতাশার জায়গা থেকে আরেকটি ন্যারেটিভ কিন্তু বিশ্ববিদ্যালয়ে দাঁড় করানো হয়েছে যে ছাত্রলীগ ছাত্রদল তো একই রকম, তার থেকে মন্দের ভালো হলো শিবির, তারা অন্তত ওই ছাত্রলীগের মতো নিপীড়ন করবে না, ছাত্রদল তো ছাত্র লীগের মতন আচরণ করবে। এই ন্যারেটিভ কিন্তু ব্যাপকভাবে শিক্ষার্থীদের মধ্যে কাজ করেছে। আর ওয়েলফেয়ার মেকানিজম ছিল, এগুলো তো ব্যাড পলিটিক্স, মানে এটা তো উৎকোচের রাজনীতি বলা যায়। তো যাই হোক, সেই জায়গা থেকে তারা অভিযোগ এনেছে, সেটা বিভিন্ন আপনার নিয়মের বর্তা হয়েছে, সেখানে কিছু আচরণবিধি লঙ্ঘন হয়েছে, সেগুলো না হয়তো অভিযোগ আসতে পারে। বাট আমি যতটুকু জানি সেখানে ভোট কারচুপি হয়নি। হ্যাঁ, আপনি যেটা বললেন এটা আসলে যৌক্তিক যে ব্যালট পেপার কেন নীলক্ষেতে এইভাবে অরক্ষিত থাকবে, সেটা নিয়ে প্রশ্ন আমি বলিনি, ওগুলো ছাত্র দলের পক্ষ থেকে। না, আপনি তো সংবাদের কথা বললেন, ছাত্রদল দাবি করছে। তবে আমি যতটুকু জানি নির্বাচনে আপনার মানে কারচুপি হয়নি, বা কোনো শিক্ষকরা কোনো প্যানেলের পক্ষে কাজ করেছে, এই অভিযোগগুলো সঠিক না। হ্যাঁ, সেখানে থাকতে পারে, বিশ্ববিদ্যালয়ে তো বিএনপিপন্থী শিক্ষক আছে না, সেখানে জামাতপন্থী শিক্ষক আছে তো। আর অভ্যুত্থানের পরে যে অভিযোগটা আমরা শুনি যে বিশ্ববিদ্যালয় বা হাসপাতাল বা সচিবালয়, এই জায়গাগুলোতে জামাত শিবিরের নিয়োগটা বেশি, মানে তারা এই জায়গাগুলোতে মনোযোগ বেশি দিয়েছে। আর বিএনপির বিষয়ে তো অভিযোগ আছে। বিএনপির একজন নেতা, আপনি নিশ্চয়ই জানেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী নিজেই বলেছেন বিএনপি মনোযোগ কোথায় গেছে। না, এটা আমি বলতে চাচ্ছি না, বাট এইটা আসলে একটা মানে বুঝতে হবে আপনাকে যে জামাত কোথায় কোন স্টাইলে কাজ করেছে আর বিএনপি কোথায় গেছে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সবসময় পজিটিভ পলিটিক্স করছে, আমাদের সাথে অনেক আলোচনা হয়, তারাও বলছে যে আসলে আমরা চেষ্টা চালাচ্ছি। কিন্তু এই অভ্যুত্থানের পরে দেখেন আর এই ধরনের ঘটনা ঘটে। আমার মনে হয় যে বাংলাদেশে আমার মনে হয় অভ্যুত্থানের পরে মানে আওয়ামী লীগ যা প্রত্যাশা করেছিল যে 3 লাখ মানুষ 6 লাখ মানুষ মারা যাবে, আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেবে, সে ধরনের ঘটনা ঘটে নাই। কিন্তু আরেকটি ব্যাপার, শুরুর দিকে দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যত ব্যর্থ হচ্ছিল সব দায় কিন্তু বিএনপির উপর যাচ্ছিল। এখন বিএনপির উপর দায় কেন যাচ্ছিল? কারণ বিএনপি সমালোচনা করছিল। এখন দেখবেন যে বিএনপি সরকারকে সমর্থন দিচ্ছে, এখন মনে হয় বিএনপির উপর দায়টা একটু কম যাচ্ছে।
কিন্তু যে কোনো একটা ঘটনা ঘটলে এর জন্য দায়ী বিএনপি, মানে যাই হচ্ছিল সব দায়ী বিএনপি, এই ধরনের ন্যারেটিভ মানে শুরুর দিকে যে মানে মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় থাকলে যেটি হয়েছে সবাই মিলে সমালোচনা করে, তো বিএনপির বেশ বাজে সময় পার করতে হয়েছে এবং বিএনপির তৃণমূলের নেতাকর্মীদেরকে কন্ট্রোলে আনতেও কিন্তু সময় লেগেছে। এবং বিশেষ করে আমি একটা জিনিস দেখছি যে ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন ব্যাপকভাবে কিন্তু একটা প্রভাব সৃষ্টি করেছে তৃণমূলের বিএনপি নেতাকর্মীরা। দেখেন আপনি এই প্রায় আপনার 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে কিন্তু নেতিবাচক কোনো নিউজ আমরা দেখছি না সৌরভ ভাই, মানে আমি খুব কম দেখছি, মানে আগে যেভাবে বেশি বেশি দেখছিলাম গণমাধ্যমে। তো আমার মনে হয় যে বিএনপি অবশ্যই এই দুটা নির্বাচন থেকে তাদের একটা মানে আমার মনে হয় যে একটা এডুকেশন হবে, তাদের ভিতরে একটা বোধোদয়ের জায়গাটা আসবে যে নিয়ন্ত্রণ আরও কড়াভাবে করতে হবে। আজকে আপনি খেয়াল করবেন ছাত্র দলের যে প্রেস ব্রিফিং, ছাত্র দলের নেতারা কি বলেছে দেখছেন আপনি? যখন মির্জা আব্বাসকে নিয়ে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন যে মির্জা আব্বাসের কাছে গিয়ে প্রশ্ন করেন। এরপরে বলেছেন যে আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র দলের রাজনীতি করি, বিএনপিকে নিয়ে কথা বলা বা বিএনপিকে প্রটেক্ট করা, বিএনপিকে সমর্থন করা সেটা আমাদের দায়িত্ব না। তার মানে ছাত্র দলের রাজনীতি কিন্তু একটা পজিটিভ দিকে যাচ্ছে, এটাকে আমি খুব ভালোভাবে নিচ্ছি। তো এইভাবে যদি রাজনীতির সংস্কারটা হয়, পরিচ্ছন্ন রাজনীতি আমরা গড়ে তুলতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশের পরিবর্তনটা হবে। বিএনপির আগে যে অভিযোগ অনুযোগগুলো আমি এখন দেখছি না, এটাও পজিটিভভাবে আমি দেখছি। জি, ধন্যবাদ। সৌরভ হাসান, আপনার কাছে অন্য একটা বিষয় জানতে চাই যে আজকে এনসিপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিল, সেখানে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না এটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে সংশয়ের পাশাপাশি যে নির্বাচন হলে এনসিপি 150টি আসনে জয়ী হবে, এরকম কথা বলেছেন। যদিও উনি এর আগে একবার বলেছিলেন যে 300 আসনে জয়লাভ করবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটিও বলেছিলেন। তো আপনার কি মনে হয় যে এনসিপির নেতার শীর্ষ নেতা আর কি কেন্দ্রীয় নেতা তার এই বক্তব্যের কতটুকু মেরিট আছে? না, আসলে রাজনৈতিক বক্তৃতা বিবৃতি মাঠে ময়দানে বা কোনো সমাবেশে বা সাংবাদিকদের সামনে যখন বলেন তখন একবার তাৎক্ষণিক প্রতিক্রিয়া এগুলো, এবং কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আর নিজের দলের বা সংগঠনের নেতাকর্মীদের উৎসাহিত করার জন্য তাদেরকে তাদের মধ্যে আশার সঞ্চার ঘটাতে অনেক কথাই বলেন। এখন 150টি আসন পাবেন তো খুব ভালো। জামাতের এক নেতা কিন্তু চট্টগ্রামে বলেছেন যে তারাই সরকার গঠন করবে। এর অর্থ হচ্ছে জামাত তাহলে 150-এর বেশি পাচ্ছে, এনসিপি 150 পাচ্ছে, তাহলে অন্য রাজনৈতিক কোনো দলের বিএনপি গণ অধিকার পরিষদ তো নির্বাচনে অংশ নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমাদের বাদ দিলাম, বিএনপির কোনো আসন নাই। আচ্ছা, সুতরাং এই রাজনৈতিক একটা বাগাড়ম্বর। যদি সত্যি সত্যি এনসিপি 150টি আসন আশা করে থাকে তাহলে এনসিপি এখন আরেকটি রাজনৈতিক সংগঠনের সাথে তারা ঐক্যের জন্য এরকম আকুল আবেদন জানাচ্ছে কেন বা আকুলতা প্রকাশ করছে কেন? এক ধরনের নিজেদের দুর্বলতা তো অন্যের বিভ্রান্তি ছড়িয়ে, অন্যের সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে বা অতি আশাবাদ জাগ্রত করে দুর্বলতা ঢাকা যায় না, বরং দুর্বলতার সত্যি সত্যি কোথায় ঘাটতি আছে, কি আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে, চিহ্নিত করে এটা সমাধানের চেষ্টা করা। আর যারা নির্বাচনে জয়ী হন, সবচেয়ে কম ভোট পান তিনি, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন সবচেয়ে কম ভোট পান তিনিও কিন্তু নির্বাচনের আগে বলেন যে তিনি জয়ী হবেন। সুতরাং এটি ঠিক গুরুত্বপূর্ণ বিষয়। বরং তিনি আরেকটি কথা বলছেন যে তাদের শাপলা প্রতীক বা সাদা শাপলা দিতে হবে। এখন সেটি রাষ্ট্রাচার বা এসবে দেখার বিষয় যে দেয়া যায় কিনা, কিন্তু আমি মনে করি নির্বাচন কমিশন উচিত এই নিবন্ধনের বিষয়টি দ্রুত ফয়সালা করা। কারণ দেখুন, একটা প্রথমত হচ্ছে যে 2008-এর আগে তো নিবন্ধনের বিষয়ই ছিল না। এখন নিবন্ধন হয়েছে একটা শৃঙ্খলা আনার জন্যে, কিন্তু এমন কড়াকড়ি করা উচিত না যে যাতে রাজনৈতিক দলগুলোর বঞ্চিত হয় বা সত্যিকার প্রতিদ্বন্দ্বিতা থেকে বা তার ন্যায্য অধিকার থেকে। যে কোনো নাগরিকের অধিকার আছে সংগঠন করার, আর সংগঠনের অধিকার আছে প্রতিদ্বন্দ্বিতা করার। সুতরাং এটিও দেখার বিষয়। সার্বিকভাবে আমরা যে অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে এই নির্বাচনে,
সেটাকে আস্থার পরিবেশে নিয়ে আসা, এখানে সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে। রাজনৈতিক দলগুলো তো যে যার যার মতো উল্টো দিকে হাঁটতেছেন। শেষ বিচারে বোধহয় উল্টো দিকে হাঁটছে না, মানে কথা আপনি বক্তৃতা বিবৃতি বিশ্লেষণ করলে উল্টো দিকে মনে হবে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন না করার বা না হওয়ার ঝুঁকি কেউ নেবে না, সরকারও নেবে না, রাজনৈতিক দলও নেবে না। এখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আছেন, তার সামনেই বলছি যে কারণ তাহলে কি হবে, সরকার তো ঠিক যেভাবে দেশ পরিচালনা করার কথা পারছে না, এবং সরকারও বলছে নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচনের বাইরে কিছু তারা চিন্তা করছেন না। অর্থাৎ কিন্তু প্রশ্ন হলো নির্বাচনটা কেমন হবে, কিভাবে হবে। এক হচ্ছে এই যে জুলাই সনদ নিয়ে যেসব বিতর্ক, এটা আশা করি অক্টোবরের শুরুতে বা অক্টোবরের মাঝামাঝি এটা শেষ হয়ে যাবে, একটা ঐকমত্যে পৌঁছাবে। ঐকমত্যে পৌঁছানোর পরও অনেকগুলো প্রশ্ন থাকবে। অনেকগুলো প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক আমাদের নির্বাচনী রাজনীতির যে ধরন, সেখানে যার জনসমর্থন বেশি, যার সাংগঠনিক শক্তি বেশি, সে জবরদস্তি করতে চায়, সে অন্যকে নির্বাচনী প্রচারে বাধা দেয়, এবং এর সাথে একটা কালো টাকা পেশি শক্তি। সুতরাং যার টাকা বেশি সেই সুবিধা পাবে। নির্বাচন কমিশনের এবং সরকারের দেখার দরকার, এখানে কঠোর হওয়া দরকার। একটা শুধু আদর্শ ব্যবস্থা হতে পারত, সরকার সেদিকে যাবে কিনা জানি না, যে নির্বাচনী প্রচার অভিন্ন মঞ্চে হবে, এবং আজকে ডিজিটাল যুগে এই মাঠে সমাবেশ করে, মানে প্রতিটি এলাকায় যানজট সৃষ্টি করে, পথ বন্ধ করে, অবরোধ করে এই সমাবেশ করার কি দরকার। বরং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একই সমাবেশে জনগণের কাছে তার বক্তব্য দিক, যেটা আমরা টেলিভিশনে দেখি, তা সেটি মঞ্চেও হতে পারে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন বিশেষ করে সুজন কিন্তু এই উদ্যোগ নিয়েছিল, অনেক জায়গায় সফলও হয়েছে। সুতরাং এভাবে হতে পারে। আসলে প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনটা কে করবে? নির্বাচন রাজনৈতিক দলও করে না, সরকার করে না, নির্বাচন করে জনগণ। তারা বাছাই করবে, এরা সবাই ব্যবস্থাপনার দায়িত্বে, আর রাজনৈতিক দল হচ্ছে প্রতিযোগী, যে আমি তোমার সমর্থন চাই। এখন আমি তোমার সমর্থন চাই এর অর্থ না যে অন্য চাইতে পারবে না, তাকেও একইভাবে একই অধিকার দিতে হবে। আরেকটি প্রশ্ন এই নির্বাচনে থেকে যাবে, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ। তা বাংলাদেশে অন্তত বিএনপির প্রতিষ্ঠা থেকে শুরু করে, প্রতিষ্ঠা হওয়ার কাল থেকে আওয়ামী লীগ বিএনপির প্রধান দল, তার একটি দল মাঠের বাইরে। যেটা দেখুন ডাকসুর নির্বাচনে যে অভিযোগ, পাল্টা অভিযোগ এসেছে, মানে এটা কি সম্ভব যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ সেই নির্বাচনে নির্ণায়কের মানে জয় পরাজয় নির্ধারণ করেছে? তাহলে তো অন্যদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। মানে এই অভিযোগ হচ্ছে নিজের ব্যর্থতা ঢাকার জন্য অন্যের উপর অভিযোগ দেয়। ডাকসু নির্বাচনে যদি ব্যর্থতা ঢাকার জন্য যেই অভিযোগ করা হলো, সেই অভিযোগের কারণে আরো বড় ব্যর্থতা আরো বড় হলো। ঠিক বলেছেন। যদি শিবির জিততো, ছাত্রদল কিন্তু একই অভিযোগ করত। এই ব্যর্থতার বড় কারণ শিবিরের যে শক্তি, সেটি তার যে প্রতিযোগী কেউ বুঝতে পারেনি, অপারগতা। আর রাশেদ খানও বললেন যে এই যে বিভক্তি, মানে বাকসাসের 3 জন জিএস প্রার্থী, তারপর গণ অধিকার ছাত্র অধিকার পরিষদ, বাকসাস, এরা তো একই ব্যানারে ছিল, একই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল। তাদের বিভক্তি উমামা, এবং এই ব্যক্তিগত স্বার্থ বা পছন্দ অপছন্দের কারণেই কিন্তু বিভক্তিটি। নীতি আদর্শ কতটা ফারাক, খুবই কম। বাম ছাত্র সংগঠন যারা অত্যন্ত দুর্বল, তাদের মধ্যেও দেখলাম দুটি প্যানেল। কোটা আন্দোলন থেকে যেই জুলাই গণ অভ্যুত্থানের সূত্রপাত, সেই আন্দোলন এবং জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত যেই আন্দোলন চলেছে, সেইখানে আমার যতদূর মনে হয় যে অফিসিয়ালি সবগুলো রাজনৈতিক দলই এটার ভিতর অন্তর্ভুক্ত ছিল, শিবির বাদ দিয়ে। অফিসিয়ালি সবাই ছিল। আবার তো শিবিরও ছিল, শিবিরের নেতারা ছিল, ভেতরে ছিল, কিন্তু নামে না থাকলেও নামের দিক থেকে বলতে পারি। আর স্বনামে তো কেউ ছিল না।
ছাত্রদলও ছিল না, ছাত্র অধিকার পরিষদ ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছিল। তো ওই ঐক্যটা তো ওই ঐক্যটা তো ধরে রাখতে পারেনি। যেমন ছাত্র ইউনিয়নও ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, ছাত্র মানে সবাই একতাবদ্ধ ছিল, কিন্তু এই জায়গায় এসে সবাই যার যার পথে সেটা হচ্ছে যে একতাবদ্ধ ছিল কি স্বৈরাচারের পতন বা স্বৈরাচারকে সরানোর পর এখন এক একজনের পথ আলাদা হয়ে গেছে এবং এখন সবাই রাজা। এই যে এত বিভক্তি হলো, ছাত্রদল বললাম যে পুরানো ধারার রাজনীতি করে, কিন্তু এরা তো নতুন ধারার রাজনীতি শিক্ষার্থীদের সামনে নিয়ে আসার কথা, কিন্তু তারা আসতে পারে না, যার সুফলটা শিবির নিয়ে গেছে। ধন্যবাদ। আমি একটু মোহাম্মদ রাশেদ খান, আপনার কাছে একটি বিষয় আসতে চাই যে বাজারে একটি কথা শোনা যাচ্ছে যে গণ অধিকার পরিষদ আর এনসিপির মধ্যে এক ধরনের দল মার্চ করার মতো কোনো সিদ্ধান্তে কি আসছে, এরকম কোনো সিদ্ধান্ত কি আপনারা নিয়েছেন? দেখেন, আজ থেকে প্রায় 5 দিন আগে এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ এবং গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ আমাদের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেখানে আমাদের এক ধরনের আলোচনা হয়েছে যে আমরা একসাথে পথ চলতে চাই। এখন কোন প্রক্রিয়ায়, কিভাবে, নেতৃত্বে কারা থাকবে, নাম কি হবে, এগুলো নিয়ে আসলে ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি। এগুলো জাস্ট আলোচনা হয়েছে। মানে এটা কি জোট না আপনারা দল হিসেবে একীভূত হচ্ছেন? দল হিসেবে আলোচনা হয়েছে, একটি দল হিসেবে। তারা একসময় আমাদের সাথে রাজনীতি করেছে এবং অধিকাংশই কিন্তু আমাদের সহযোদ্ধা। একসাথে ডাকসু নির্বাচন করেছি, মোদির আগমন বিরোধী আন্দোলন করেছি, এমনকি তারা একসাথে আমাদের অনেক সহযোদ্ধার সাথে একসাথে জেল খেটেছে। তো এবং 23 সাল পর্যন্ত অনেকে ছাত্র অধিকার পরিষদের আমাদের যে ছাত্র সংগঠন, সেই সংগঠনের রাজনীতি করেছে, যে জন্য তাদের সাথে আমাদের রাজপথের সম্পর্ক বোঝাপড়া আছে। তাদের মধ্যে অনেকে যেটা বিভিন্ন সময় অনানুষ্ঠানিক আলোচনায় বলে যে আমরা এক হতে পারি, ঠিক আমাদের মধ্যেও যারা আছে বলে। তো সেই জায়গা থেকে আমাদের উভয় দলের কর্মীদের একটি আকাঙ্ক্ষার জায়গা আছে যে আমরা তো একই উদ্দেশ্যের, একই লক্ষ্যের, আমরা তো একই আদর্শের, কিন্তু আমাদের পথটা কেন ভিন্ন? আমরা কি এক হতে পারি না? এই কর্মীদের আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা শীর্ষ পর্যায়ে যারা ছিলাম আমরা বসেছি, আলোচনা করেছি। এখনো পর্যন্ত গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার একটি পজিটিভ আলোচনা হয়েছে। এটার আসলে শেষ কি হয় আমি জানি না। নুরুল হক নূর আজকে সিঙ্গাপুরে গেছেন চিকিৎসার জন্য এবং আক্তার হোসেন তিনিও প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘে গেছেন। তারা আসার পরে হয়তো চূড়ান্ত কোনো আলোচনা হতে পারে, এর মধ্যে আমরা আলোচনা করতে পারি। আপনি প্রশ্ন করলেন, উত্তর দিয়েছি। আমি আরেকটি বিষয় অ্যাড করি। দেখেন, যেহেতু জাতিসংঘের কথা এসেই গেল, 3টা দলকে সরকার এই জাতিসংঘে নিয়ে গেছে। কেন? দলের কিছু নেতা, প্রতিনিধি, মানে একই কথা, দলকে মানে প্রতিনিধি। শুরুতে বিএনপির 2জন, জামাতের 1জন, এনসিপির 1জন। এরপরে জামাত এবং এনসিপি তারা বললো বিএনপির কেন 2জন, আমরা কি বিএনপির থেকে ছোট দল? তো তারাও কিন্তু শেয়ারিংটা সমান পাইলো, আরো একজনকে অ্যাড হলো। তাহলে বাকি দলগুলোর অপরাধটা কি? আমরা কি অন্যায় করেছি? মানে আপনি তো মানে একটা সাম্য ধরে রাখতে পারতেন, কিন্তু আপনি তো বৈষম্য। ঠিক আছে, অন্যায় করেননি, কিন্তু এই সফরে রাজনৈতিক নেতৃবৃন্দ গিয়ে সেই সফরে কি কোনো নতুন করে ভ্যালু অ্যাড হয়? অন্যায় করেননি, তবে বৈষম্য করেছেন। হ্যাঁ, দেখেন এই ক্ষেত্রে গিয়েই বা কি লাভ হতো আপনাদের? জি, গিয়েই বা কি লাভ নেই তো। অন্য দলগুলো কেন নিয়েছে আমি আসতেছি। দেখেন, সেখানে আওয়ামী লীগ তারা মিছিল করবে, বিক্ষোভ করবে, মানে উপদেষ্টাদেরকে অপদস্থ করবে, জুতা নিক্ষেপ করতে পারে, ডিম নিক্ষেপ করতে পারে, যেটা অন্য জায়গায় হয়েছে। তো উপদেষ্টাদের মধ্যে তো ভয় আছে। তারা জাস্ট স্রেফ প্রোটেকশনের জন্য, বিএনপির একজন প্রতিনিধি গেলে, জামাতের একজন গেলে, তারা তো দাঁড়াবে যে আমাদের নেতারা আসছে স্বাগত জানানোর জন্য। তো আওয়ামী লীগকে জাস্ট এক ধরনের মোকাবেলা করার জন্য বা উপদেষ্টাদের নিরাপত্তার জন্য এই রাজনৈতিক প্রতিনিধি নিয়েছে, অন্য কোনো কারণ নেই। তারপরেও আমি ধরলাম যে সম্মানের জন্য নিয়েছে এই সরকার, যেহেতু কোনো পলিটিক্যাল পার্টির সরকার না, সবার সরকার। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রতিনিধি কোথায়? গণতন্ত্র মঞ্চের একজন নিতে পারতেন, জোটের মধ্য থেকে 12 দলীয় জোটের একজনকে নিতে পারতেন, সমমনা জোটের একজনকে নিতে পারতেন। তো কি করলেন? আরও তো ইসলামিক দল আছে, এনসিপির থেকে বড় দল তো আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানতে পারতো, তাই না? আমাদের থেকে বড়, তাদের প্রতিনিধি নিয়েছেন, নেননি। তার মানে কি? তার মানে এই সরকার এই যে বৈষম্য করেছে, অন্যায় করে নাই, কিন্তু বৈষম্য করেছে। তো এইটার খেসারত কে দিবে? বৈষম্য করা কি অন্যায় না? আপনি তো বললেন যে অন্যায় করে নাই, এই জন্যই আমি আপনাকে বললাম যে অন্যায় করে নাই। ঠিক আছে, আপনার কথাই মেনে নিয়েছি, বৈষম্য তো করেছে। হ্যাঁ, বৈষম্যকে দেখানো হয় যে এক ধরনের অন্যায় না,
যেমন বাংলাদেশে বিসিএসে 56% কোটা ব্যবস্থা ছিল, তো এটাকে কি অন্যায় আপনি বলতে পারছিলেন? ঠিক আছে, এক ধরনের অন্যায়, কিন্তু এটাকে অন্যায় বলা যায় না। ঠিক সরকার অপরাধ করেছে, অন্যায় করেছে, কিন্তু এইটাকে আমরা অন্যায় বলতে পারছি না, আমরা বলছি এটা বৈষম্য করেছে। আমি প্রধান উপদেষ্টার সাথে যখন বৈঠক হয় দলগুলোর, তো আমি তাকে প্রশ্ন করেছিলাম এবং বলেছিলাম, এমনকি অনুরোধ জানিয়েছিলাম যে স্যার আর কখনো এইভাবে বিএনপির সাথে আলাদা বসা, জামাতের সাথে আলাদা বসা, এনসিপির সাথে আলাদা বসা, এবং এরপরে বসে জন্য এই ধরনের বক্তব্য না দেওয়া হয় যে বাংলাদেশের প্রধান 3টি দল, বাংলাদেশের প্রধান 4টি দল। আর একটা বিষয় খেয়াল করেন যে 4টি দলের সাথে একসাথে বসলো, বলা হলো যে এই 4টি দল বাংলাদেশের সব থেকে বড় দল। এরপরের বার থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। তারা কি হঠাৎ করে ছোট দল হয়ে গেল? তারা তো উদ্যানে বিশাল সমাবেশ করেছে, আমরা দেখেছি না? এরপরে আসেন আমাদের দল, এনসিপি থেকে গণ অধিকার পরিষদের সাংগঠনিক সক্ষমতা কোথাও কি কম? আপনি সাংবাদিক হিসেবে অ্যানালাইসিস করেন। তারা তো হ্যাঁ, তারা বড় হবে, তারা এখন বড় হয়নি, বাট বড় হবে, সম্ভাবনা আছে। আমি তাদেরকে নেগলেক্ট করছি না, জাস্ট উদাহরণ দিচ্ছি। এছাড়া খেলাপথ মজলিস দেখেন, দুইটা তো, একটা বাংলাদেশ খেলাপথ মজলিস আর একটা খেলাপথ মজলিস। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এনসিপির থেকে তারা অন্তত কয়েক গুণ বড় দল। তাহলে আপনি কোন বিবেচনায় আসলে এই 3টি দলকে নিচ্ছেন? আমি আপত্তি জানাচ্ছি না তিনটি দলের ব্যাপারে, কিন্তু কথা হলো বাকিদের কেন নিচ্ছেন না? আমি তো এই প্রশ্ন তুলতেই পারি, করতেই পারি। এখন এমন অবস্থা হয়ে গেছে, ওই যে প্রধান উপদেষ্টাকে আমি একবার বলেছিলাম, আমার কাছে এখন মনে হচ্ছে যে এই সরকারের লজ্জা নাই, এই সরকার আসলে কথা শুনতে চায় না, তারপরে ওই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। আমরা কিন্তু বলছি না এই সরকার পতন চাই, বরং যে পতন চাচ্ছে তাকে আমরা প্রতিহত করছি। ওই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা রাজপথে নামছে। তাহলে আমাদের অন্যায় হলো যে আমরা সরকারকে একাট্টাভাবে সমর্থন দিচ্ছি, এবং এই দুর্বলতা সরকার কাজে লাগিয়ে সরকার তাদেরকে যত পারে উপরে তুলছে আর আমাদেরকে যত পারে নিচে নামাচ্ছে। আমার মনে হয় যে আমরা তারপরেও মেনে নিচ্ছি। তারপরেও যদি এই জুলাই জাতীয় সনদ নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে কি জানি না, তারপরে বলে ফেলাই, আমরা তারপরেও বলছি যে এই 3টা দলকে যেহেতু নিয়ে গেছেন, অনেক গুরুত্ব দিচ্ছেন, আপনার খুব শখের 3টা দল, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই 3টা দলকে একটা জায়গায় আনেন, জামাতকে বোঝান যে আলোচনা চলছে, তোমরা এখন কেন কর্মসূচি করছো? একবার কি বলতে পারবে? বরং আমি দেখলাম যে প্রেস সচিব বলছে যে পিআরএ নির্বাচন হবে নাকি অন্য পদ্ধতিতে হবে সেই সিদ্ধান্ত নেবে দলগুলো। হোয়াট ইজ দিস? তো দলগুলো সিদ্ধান্ত নিলে আপনারা কেন চেয়ারে বসে আছেন? সরে যান, আপনাদের দরকার আছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বশেষ মিটিংয়ে আমি গিয়েছি, প্রধান উপদেষ্টা যেদিন ছিলেন সেদিনও গিয়েছি। আমি আলী রিয়াজ স্যারকে জিজ্ঞেস করেছি, স্যার ফুটবল তো আমাদের পায়ে দিয়ে দিয়েছেন, আমরা যে যার মতো লাথি মারছি, গোল হচ্ছে না, তো জনগণ তো গণ অভ্যুত্থানে গোল দিয়ে ম্যান্ডেট আপনাদের হাতে দিয়েছে সংস্কার এবং বিচার করার, নির্বাচন করার। আমি শেষ করি একটু, নাহলে ফিনিশিং হবে না। তো স্যার আমাকে বলল যে দেখেন রাশেদ, আমাদের দায়িত্ব পরামর্শ দেওয়ার, আমাদের দায়িত্ব সিদ্ধান্ত নেওয়ার না। আমি তখন তাকে পাল্টা বললাম, স্যার এই কমিশনের প্রধানকে, এই কমিশনের প্রধান হলো ডক্টর ইউনূস, সুতরাং যে সরকার প্রধান এই কমিশনের প্রধান, আর আপনি বলছেন এই কমিশন সিদ্ধান্ত নিতে পারবে না, এই কমিশন পরামর্শ দেবে, এগুলো কি স্যার? স্যার তখন বললেন যে আপনার কথা শুনলে আমি দ্বিধান্বিত হয়ে যাই। জি, ধন্যবাদ। সোহরাব হোসেন, আপনার কাছে সংক্ষেপে জানতে চাই, 30 সেকেন্ড সময় আছে আমার হাতে, যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের রাজনৈতিক দলগুলোর আসলে রাশেদ যেটি বলছিলেন, এটিকে আপনি কিভাবে দেখেন? যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে 3টি রাজনৈতিক দলের নেতাদের, রাশেদ খান তো একটা বিষয় বললেন যে এটা যথার্থই, যে সেখানে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ এবং এক ধরনের অঘটনও ঘটে যাতে না ঘটে, বা একতরফা তাদের প্রতিবাদ বিক্ষোভ না হয়, সেক্ষেত্রে বাংলাদেশে অন্য যে রাজনৈতিক দল আছে এবং যারা এই সরকারকে এই সরকারের সমর্থন করে, আর তাদের একটা সমাবেশ হোক, তাহলে এক ধরনের পুরো এটাই কিন্তু সংস্কৃতির বাইরে, মানে রাজনৈতিক সংস্কৃতির। বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের মানুষ সম্পর্কে অন্য ভাষাভাষী মানুষ, অন্য দেশের মানুষের, আমেরিকানদের কি ধারণা হবে, এটি একটি। আরেকটি হচ্ছে যে যদি এই 3 দলের 6 নেতার সাথে প্রধান উপদেষ্টা আলোচনা করে একটা সমঝোতায় আসতে পারে, আমরা স্বাগত জানাবো। জি, ধন্যবাদ। আজকের মতো আমরা শেষ করছি, পরবর্তীতে নিশ্চয়ই আমরা আলোচনা করতে পারবো। দর্শক, এই ছিল আমাদের আজকের আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ের আয়োজন। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।